অপরূপ সৌন্দর্যে ভরা এই দুধসাগর দেখুন কত সুন্দর। খাওয়া দাওয়া কমপ্লিট করে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, ড্রেস আপ করে নিয়েছি, এবার শুধু অপেক্ষা নামার। তো বন্ধুরা ফাইনালি গোয়া। এখান থেকে কিন্তু আমাদের অমরাবতী এক্সপ্রেস যাবে ডাবল ইঞ্জিন সরকারের সাথে, মানে পুশপুল টেকনোলজি। সামনে তো ইঞ্জিন আছেই, পিছনেও কিন্তু এবার ইঞ্জিন লাগানো হবে, কারণ এবার হাইটে উঠবে। দেখুন বন্ধুরা, এই শুরু হচ্ছে টানেল। এটা হচ্ছে 1 নম্বর টানেল। বাংলার শাসন ব্যবস্থার ভার এবার কোন দলের হাতে থাকবে, এই নিয়ে রাজনৈতিক লড়াই ও তর্ক বিতর্ক যখন তুঙ্গে, ঠিক তখনই বেকার ভাতার ফর্ম ফিল আপ করে নিজেকে খাতা কলমে বেকার প্রমাণিত করে নিজের মনকে একটু হালকা করতে আমি গত 14ই মার্চ কলকাতা থেকে রওনা দিই সমুদ্র সৈকতের রাজ্য গোয়ার উদ্দেশ্যে। গোয়া যাকে বলা হয় ইয়াং জেনারেশনের ড্রিম ডেস্টিনেশন, যেখানে গেলে 6-এর ঘরে পা দেওয়া একজন মানুষও নিজেকে 26 বছরের যুবক ভেবে বসে। কারণ গোয়া হলো এমন একটি জায়গা যেখানকার বাতাসে আছে যৌবনের গন্ধ, আর আছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা অসংখ্য সমুদ্র সৈকত ও পাহাড়, যার টানে শুধু ভারতবর্ষ নয় সমগ্র পৃথিবী থেকে মানুষ ছুটে আসে এই জায়গায়। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমি কলকাতা থেকে গোয়া পৌঁছলাম, কোন ট্রেনে গেলাম, সময় কত লাগলো, ট্রেনের জার্নির অভিজ্ঞতা কেমন, কি খাওয়া দাওয়া করলাম এবং গোয়া পৌঁছে কোন হোটেলে রাত্রিবাস করলাম। সমস্ত খুঁটিনাটি তথ্য তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। সময় ঘড়িতে রাত্রি 10:40 ফাইনালি এসে পৌঁছলাম শালিমার স্টেশনে। দেখতে পাচ্ছেন আমার পিছনে, এই হচ্ছে শালিমার স্টেশন। শালিমার স্টেশনটা খুব একটা বড় নয়, ঠিক আছে, ছোট্ট স্টেশন, 3টে প্ল্যাটফর্ম আছে। হাওড়া থেকে, মানে হাওড়াতে ট্রেনের চাপকে কম করার জন্য এই শালিমার স্টেশন তৈরি হয়েছে। হাওড়া থেকে মাত্র 3.5 কিলোমিটার দূরত্ব হচ্ছে এই শালিমার স্টেশন, কিন্তু হাওড়া থেকে ডাইরেক্ট কোনো বাস নেই যে আপনি ডাইরেক্ট শালিমারে আসবেন। আপনারা ট্যাক্সি পেয়ে যাবেন, টোটো পেয়ে যাবেন, ঠিক আছে, তাতে করে কিন্তু আপনারা ইজিলি এই শালিমার স্টেশনে এসে পৌঁছে যাবেন। তো চলুন, শুরু হচ্ছে আজকে আমাদের ট্যুর। আমি আজকে যাচ্ছি যেটাকে বলা হয় ইয়াং জেনারেশনের ড্রিম ডেস্টিনেশন গোয়া। হ্যাঁ, ভারতের সব থেকে ছোট্ট রাজ্য, সাজানো গোছানো সব থেকে সুন্দর রাজ্য, সেই গোয়া। হ্যাঁ, আজকে আমাদের এখান থেকে ট্রেন আছে রাত্রি 11:20 18:47 শালিমার ভাস্কো ডা গামা অমরাবতী এক্সপ্রেস। সেই ট্রেনে করি আজ আমি যাব গোয়া। চলুন, টাইম এখন 10:40, ট্রেন ছাড়বে 11:20। এখন স্টেশনের ভিতরে যাই, দেখে নিই আমাদের ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। দেখুন, এই হচ্ছে শালিমার স্টেশন, 1 নম্বর প্ল্যাটফর্ম। প্যাসেঞ্জারের ভিড় কিন্তু বেশ ভালোই আছে। সময় ঘড়িতে 11:30। ট্রেনের টাইম তো একদম ওভার হয়ে গেছে, কিন্তু ট্রেনের দেখা এখনও পর্যন্ত নেই। এই মাত্র জাস্ট অ্যানাউন্স হলো যে আমাদের 18:47 শালিমার ভাস্কো ডা গামা অমরাবতী এক্সপ্রেস আসছে শালিমারের 1 নম্বর প্ল্যাটফর্মে। সময় 11:40। ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছলো 1 নম্বর প্ল্যাটফর্মে। আর আজকে আমার কোচ আছে B4 আর সিট নাম্বার হচ্ছে 25। চলো ট্রেনে উঠি এবার। তো বন্ধুরা, এই হচ্ছে B4 এর 3rd AC সিটিং অ্যারেঞ্জমেন্ট। এদিকে আছে আপার, মিডিল, লোয়ার, এদিকেও আছে আপার, মিডিল, লোয়ার, যেরকম নর্মালি থাকে। আর ওদিকে আছে সাইড আপার এবং সাইড লোয়ার। আমার হচ্ছে সিট নাম্বার 25, যেটা হচ্ছে লোয়ার বার্থ। লাগেজ নিচে রেখে দিয়েছি,
তো চলুন এবার জার্নি শুরু করা যায়। আর এদিকে বলে দিই, লিনেন কিন্তু অলরেডি প্রোভাইড করে দিয়েছে। এদিকে বালিশ আছে, কম্বল আছে, আর এদিকে বেডশিট আছে, সুন্দর। আর এই হচ্ছে বড় উইন্ডো, উইন্ডোটা কিন্তু বেশ পরিষ্কারই আছে। চলুন শুরু করা যাক আজকের জার্নি। সময় ঘড়িতে এখন পাক্কা 12টা, ট্রেন কিন্তু এখনও ছাড়েনি, জানি না কেন লেট করছে। তো চলুন যতক্ষণ ট্রেন না ছাড়ে আপনাদের এই ট্রেন সম্পর্কে কিছু তথ্য দিয়ে দিই। 18047 শালিমার ভাস্কো ডা গামা অমরাবতী এক্সপ্রেস শালিমার স্টেশন থেকে সপ্তাহে 4 দিন সোম মঙ্গল বৃহস্পতি শনি রাত্রি 11:10 রওনা দেয় ভাস্কো ডা গামা স্টেশনের উদ্দেশ্যে। শালিমার থেকে ভাস্কো ডা গামা স্টেশন পর্যন্ত এই ট্রেন মোট অতিক্রম করে 2124 কিলোমিটার, সময় লাগে 40 ঘন্টা 50 মিনিট। আর এই যাত্রাপথে আমাদের ট্রেনের আছে মোট 41টা হল্ট স্টেশন এবং শালিমার থেকে ভাস্কো ডা গামা পর্যন্ত এই ট্রেন কভার করবে মোট 5টি রাজ্য। পশ্চিমবঙ্গ ছেড়ে তারপর উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ও গোয়া। শ্রেণীকক্ষের দিক থেকে এই ট্রেনে আছে 1টি সেকেন্ড এসি, 4টি থার্ড এসি, 9টি স্লিপার ও 4টি জেনারেল কোচ। শালিমার থেকে ভাস্কো ডা গামা পর্যন্ত সেকেন্ড এসি কোচের ভাড়া 3035 টাকা, থার্ড এসি কোচের ভাড়া 2110 টাকা, স্লিপার কোচের ভাড়া 825 টাকা আর জেনারেল কোচের ভাড়া 465 টাকা। আর এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই। অনবোর্ড ক্যাটারিং বা ই ক্যাটারিং থেকে আপনারা খাবারের অর্ডার দিতে পারেন। সময় ঘড়িতে এখন 12টা 15, ট্রেন তো ছাড়েনি কিন্তু পেটে খিদে তো লেগেছে, পেট তো আর মানবে না। তো চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই, ট্রেন যখন ছাড়বে সেটা দেখা যাবে, ঠিক আছে। আসার সময় নিয়ে এসেছিলাম দাদা বৌদির বিরিয়ানি, এই যে দাদা বৌদির বিরিয়ানি, সুন্দর, গন্ধটা কিন্তু দারুণ, এই জন্যই দাদা বৌদি ফেমাস। আর পরিমাণটাও কিন্তু অনেকটাই আছে। আর বলে দিই এখন কিন্তু গ্যাসের সমস্যা চলছে, সেই জন্য কিন্তু দাদা বৌদির বিরিয়ানির দাম কিন্তু 20 টাকা করে বেশি। আগে ছিল 260 টাকা চিকেন বিরিয়ানি, এখন কিন্তু 280 টাকা, 20 টাকা বাড়িয়ে। যারা জানেন না তাদেরকে বলে দিলাম, পরিমাণটা কিন্তু সত্যিই অনেকটা। আর চিকেনটা হচ্ছে, এই হচ্ছে চিকেন, চিকেনে কিন্তু অনেকটা বড় পিস, ও একদম পুরো সফট। আর এই হচ্ছে একটা বড় আলু সাইজের আলু, ধামসা আলু। আর এদিকে আছে ধনেপাতার চাটনি আর হচ্ছে স্যালাড। চরম খিদে লেগেছে, বুঝতেই পারছেন 12টা পার হয়ে গেছে। ট্রেন ছাড়ার কথা ছিল আমাদের 14 তারিখে, আর আজকে 15 তারিখ হয়ে গেল। যাই হোক, যখন ছাড়বে, আগে পেট পুজোটা আগে। দুর্দান্ত। এই হচ্ছে চিকেন, চিকেনের সাইজটা দেখুন, এত বড় চিকেন। তো চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর ট্রেন ছাড়লে আবার দেখা হচ্ছে। সময় 12:30। ফাইনালি আমাদের 18047 শালিমার ভাস্কো ডা গামা অমরাবতী এক্সপ্রেস শালিমার স্টেশন ছাড়লো। মানে বুঝতে পারছেন কতটা লেট, প্রায় 1 ঘন্টা 20 মিনিটের উপর লেট। শালিমার ছেড়ে এই ট্রেনের প্রথম হল্ট হচ্ছে সাঁতরাগাছি, ঠিক আছে। তো চলুন, খাওয়া এখনও শেষ হয়নি, বিরিয়ানি খাওয়া একদম শেষের দিকে, আপাতত খাওয়া দাওয়া করি। আর রাত্রি তো অনেক হয়েছে, বাইরে অন্ধকার, সেরকম দেখানোর কিছুই নেই। আপাতত খাওয়া দাওয়া করে শুয়েই পড়বো, দেখা হবে কালকে সকালে। দেখি সকালে কোথায় ঘুম ভাঙে, যেখানে ঘুম ভাঙবে সেখানেই দেখা হবে। চলুন আজকের মতো গুড নাইট, সঙ্গে দাদা বৌদি বিরিয়ানি। পরের দিন সকালে যখন ঘুম ভাঙল, দেখলাম ঘড়িতে সময় তখন সকাল 9:30। আমাদের ট্রেন তখন পার করছে উড়িষ্যার সেই বিখ্যাত লেক চিল্কা লেক।
গতকাল রাত্রে আমাদের ট্রেন যেহেতু একটু দেরিতে ছেড়েছিল, তাই ঘুমিয়েও ছিলাম একটু দেরিতে, যার ফলে আজ ঘুম থেকে উঠতে একটু লেট হয়। সময় ঘড়িতে এখন 10:47 এসে পৌঁছলাম উড়িষ্যার একটি ছোট্ট স্টেশন গঞ্জাম স্টেশনে। এখানে এই ট্রেনে হল্ট ছিল না, কিন্তু দাঁড়িয়ে গেল। এই করতে করতেই কিন্তু আমাদের ট্রেন এখন নির্ধারিত সময় থেকে প্রায় 3 ঘন্টা 10 মিনিট দেরিতে চলছে। ট্রেন তো এমনিতে কালকে লেটেই ছেড়েছে, কালকে রাত্রে, তারপরে যে কোনো স্টেশনে দাঁড়িয়ে পড়ছে। এই হচ্ছে সমস্যা। এই করতে করতে প্রায় 3 ঘন্টার উপরে লেট। এরপরই হচ্ছে ব্রহ্মপুর, ঠিক আছে, দেখি ব্রহ্মপুরে কখন পৌঁছাই। ঘড়িতে এখন 3:15। আমাদের ট্রেন উড়িষ্যা রাজ্য ছেড়ে এবার প্রবেশ করেছে অন্ধ্রপ্রদেশে। আর সামনেই আসছে আমাদের পরবর্তী হল্ট, যেটা হচ্ছে বিশাখাপত্তনম। সময় এখন ঘড়িতে 3:25। এসে পৌঁছলাম বিশাখাপত্তনম স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে। এখানে এই ট্রেনের টাইম ছিল 12:55, মানে নির্ধারিত সময় থেকে প্রায় 2 ঘন্টা 20 মিনিট দেরিতে চলছে, 2 ঘন্টা 25 মিনিট দেরিতে চলছে আমাদের ট্রেন। এক সময় কিন্তু আমাদের ট্রেন 3 ঘন্টার উপরে লেট ছিল, কিছুটা লেট কভার করেছে। তো লাঞ্চ তো এখনও করা হয়নি, কারণ ট্রেন লেট চলছে আর এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার নেই। তো এই বিশাখাপত্তনম থেকে কিছু খাবার নিয়ে নেবো লাঞ্চ করার জন্য। দেখা যাক, দেখি এখানে কি পাই। আর বলে দিই, এখানে কিন্তু ট্রেন 20 মিনিটের হল্ট আছে, কারণ এখানে ইঞ্জিন চেঞ্জ হবে। এতক্ষণ ট্রেন আমাদের এদিক থেকে এদিকে যাচ্ছিল, এবার কিন্তু রিভার্সে এদিক থেকে এদিকে যাবে। দেখুন এখানে বিক্রি হচ্ছে প্ল্যাটফর্মে ইডলি, বড়া, এদিকে সাম্বার, চাটনি, সমোসা, সুন্দর। লাঞ্চও পাওয়া যাচ্ছে, এগ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, ভেজ থালি। ভেজ থালি कितना करके भैया? भेज थाली भेज थाली कितना करके? 100। और अंडा बिरयानी, चिकेन बिरयानी 100, চিকেন বিরিয়ানি এটাও 100, এটাও 100, সবই 100 করেই। এখানে বিক্রি হচ্ছে খুব সুন্দর কলা, দেখুন। कितना करके भैया? 50 में कितना? 6 पीस 50 रुपए। ये 5, 50 में 5, 50 में 6, 50 টাকায় 5টা, 50 টাকায় 6টা। এটা একটু বড় আছে, তো এই নিয়ে নিলাম কলা। এটা আমার কাজে লাগবে পরবর্তীতে। যেটা হচ্ছে এখানে 8 পিস নিয়েছি, 80 টাকা। এটা একটু বড় সাইজের, খুব সুন্দর কলাগুলো। সময় বিকেল 4টে, বসলাম লাঞ্চ করতে। মানে বুঝতে পারছেন, এত ট্রেন লেট, তারপরে খাবার দাবার ঠিকঠাক পাইনি, প্যান্ট্রি কার্ড নেই। তো এই বিশাখাপত্তনমে এসে এটাই পেলাম, নিয়ে এলাম। এগ থালি 120 টাকা দাম নিল, যেটা বললাম আপনাদের দেখালাম। তো চলুন, আর কি কি আছে একটু বলে দিই। 2টো ডিম আছে, এখানে একটা সবজি আছে, কী সবজি জানি না, এদিকে একটা দই আছে, পাঁপড় আছে, আর এই রাইস, আর সঙ্গে একটা আচার আছে। ঠিক আছে, তো চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই, খেয়ে একটু রেস্ট নেবো, তারপর আবার দেখা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট, এসে দাঁড়ালাম একটু দরজার ধারে। আর এত সুন্দর সিনিক বিউটি না, অসাধারণ। মানে বিশাখাপত্তনম পার হলেই এই যে প্রাকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ হয়ে যায়, এত সুন্দর। এই যে ট্রেন যাচ্ছে, পাশে এত পাহাড়, পাহাড়ের গায়ে ছোট ছোট বাড়ি, অসাধারণ। চলুন আপনাদের দেখাই একটু ভালো করে। সময় ঘড়িতে এখন বিকেল 5:45। আমরা এখন অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপর দিয়ে যাচ্ছি। সামনে আসছে
সামালকোট জংশন। আর এখানে আমাদের সাথে দেখা হবে ইয়াশবন্তপুর পুরী উইকলি গরিব রথ এক্সপ্রেসের সাথে। সময় সন্ধ্যা 7:10। শালিমার স্টেশন থেকে 1079 কিলোমিটারে পথ চলা শেষ করে এসে পৌঁছলাম অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজামুন্দ্রি স্টেশনে। আর এখানে আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় 3 ঘন্টা 5 মিনিট দেরিতে চলছে। এখানে এই ট্রেনের টাইম ছিল বিকেল 4:05, এখন বাজে 7:10। আর এখানে এই ট্রেনের হল্ট আছে মাত্র 2 মিনিটের। সময় ঘড়িতে রাত্রি 9:35। শালিমার স্টেশন থেকে 1228 কিলোমিটারের জার্নি শেষ করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছলো অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিজয়বাড়াতে। বিজয়বাড়া হচ্ছে এই লাইনের সবথেকে অন্যতম স্টেশন। এখান থেকে কিন্তু দুটো রুট ভাগ হয়ে যায়। বিজয়বাড়া একটা জংশন, এখান থেকে দুটো রুট হচ্ছে, একটা রুট চলে যায় ব্যাঙ্গালোর চেন্নাই দিকে, আরেকটা চলে যায় কর্ণাটক হয়ে গোয়ার দিকে, যেদিকে আজ আমরা যাব। তো এখানে আমাদের ট্রেনের টাইম ছিল সন্ধ্যা 6:45, এখন বাজে রাত্রি 9:35। মানে নির্ধারিত সময় থেকে প্রায় 2 ঘন্টা 50 মিনিট দেরিতে আমাদের ট্রেন চলছে। এখানে এই ট্রেনে হল্ট আছে মাত্র 10 মিনিটের। আর রাতের খাবারটা আমরা এই বিজয়বাড়া থেকেই দিয়েছি, অনলাইনে অর্ডার দিয়েছি। খাবারটা এলে ডিনার করে নেবো, তারপর আজকের মতো শুয়ে পড়বো। তো এই হচ্ছে বিজয়বাড়া স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। সময় রাত্রি 10টা। বিজয়বাড়া স্টেশন থেকে অর্ডার দিয়েছিলাম রাতের ডিনার। কি আছে? রুটি আছে, সঙ্গে মাশরুম মশালা। ঠিক আছে, অনলাইনে অর্ডার দিয়েছিলাম। আর এটা দাম পড়েছে 140 টাকা। চলুন খেয়ে দেখি, লেট করবো না, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো। মাশরুম মশালা ভালো, পরিমাণটা বেশ ভালোই আছে মাশরুম মশালার। 3টে রুটি আছে, রুটিটা একটু পাতলা, ঠিক আছে। তো চলুন খাওয়া দাওয়া করে আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে 16ই মার্চ, ঘড়ি কাটায় সকাল 9:30। অমরাবতী এক্সপ্রেসে আরও একটি সুন্দর সকাল। তো এখন আমরা অন্ধ্রপ্রদেশ রাজ্য পার করে কর্ণাটকে প্রবেশ করে গেছি। আর এখন আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে কর্ণাটক রাজ্যের একটা ছোট্ট স্টেশনে। স্টেশনের নাম হচ্ছে হুলকোটি। ঠিক আছে, এই স্টেশনে এই ট্রেনে কিন্তু হল্ট নেই, সিগন্যাল না থাকার প্রবলেমে হয়তো দাঁড়িয়েছে। তো সুন্দর একটা সকাল। গতকাল রাত্রে ঘুম কিন্তু খুব সুন্দর ঘুম হয়েছে। পরশু রাত্রে ঘুমটা খুব একটা ভালো হয়নি, কারণ ট্রেন ছেড়েছিল শালিমার থেকে খুব লেটে, তারপর খাওয়া দাওয়া লেট হয়েছে, তারপরে ঘুমটা কিন্তু খুব একটা ভালো হয়নি। বাট গতকাল রাত্রে ঘুম কিন্তু সুন্দর হয়েছে। তো আর বেশি দূর নয়, প্রায় চলে এসেছি। আজ আমরা নামবো বিকেল 4টের দিকে। অনেক জার্নি সত্যি করে। শালিমার থেকে ভাস্কো ডা গামা একটা 40-42 ঘন্টার একটা লং জার্নি ট্রেনের মধ্যে। মোটামুটি গোয়া পৌঁছবো আশা করছি 4টে থেকে 4:30-এর মধ্যে, কারণ ট্রেন অল্প কিছুটা লেট আছে। দেখা যাক কখন পৌঁছোয়। কাল বাড়ি থেকে যখন বেরোই, বাড়ি থেকে বেরোনোর পরে যে গোয়া যাচ্ছি, সেই এক্সাইটমেন্টটা ঠিক মনের মধ্যে আসছিল না। নিজেকে কেমন আপসেট লাগছিল। বাট আজকের সকাল থেকে সত্যি মনের মধ্যে হালকা হালকা করে সেই এক্সাইটমেন্টটা কিন্তু জেগে উঠছে যে হ্যাঁ, গোয়া যাচ্ছি ফাইনালি। সত্যি করে ইয়াং জেনারেশনের একটা ড্রিম ডেস্টিনেশন বলা যায়। সত্যি করে শুধু ইয়াং জেনারেশন না, বয়স একটা নাম্বার মাত্র।
সবারই জন্য কিন্তু গোয়া একটা সুন্দর জায়গা, একটা সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন একটা এন্টারটেনিং জায়গা, একটা মানুষ ওখানে দুদিন যায় এনজয় করতে, ঠিক আছে, খুব সুন্দর জায়গা। আমি এর আগে গোয়া গেছি, মানে ইউটিউবের দৌলতে না, আমি ওখানে কাজ করতাম, মানে অ্যাজ এ জব পারপাস। আমি মোটামুটি 2-3 বছর গোয়াতে ছিলাম, তো আমার খুব ভালো লেগেছিল। তো তারপরে আমি যখন করোনার পরে চলে আসি, তারপরে প্রায় ভাবতাম যে আবার যদি আমি গোয়া যাই, গোয়াতে যেতে পেতাম, সেই চেনা জায়গা আবার দেখব, খুব মানে অপেক্ষা করতাম যে কবে আমি যাব গোয়া। আমার এত ভালো লেগেছিল। তো সেই স্বপ্ন আবারও পূরণ হতে চলেছে, ফাইনালি গোয়া যাচ্ছি বন্ধুরা। সময় ঘড়িতে 11টা বেজে 10 মিনিট, এসে পৌঁছলাম কর্ণাটক রাজ্যের হুবালি জংশনে। আর এই হুবালি জংশন কিন্তু গোয়া যাওয়ার পথে একটা অন্যতম স্টেশন। এখানে এই ট্রেনের টাইম ছিল সকাল 8টা বেজে 50 মিনিটে, কিন্তু নির্ধারিত সময় থেকে প্রায় 2 ঘন্টা 20 মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছলো এই হুবালি জংশনে। ঠিক আছে, তো এখান থেকে আমরা কিছু ব্রেকফাস্ট নিয়ে নেবো, কারণ ট্রেনে খুব একটা ভালো ব্রেকফাস্ট পাইনি, যেটাই পাবো সেটাই নিয়ে নেবো, কারণ খিদে প্রচণ্ড লেগেছে। এই হুবালি জংশনে ট্রেনটাকে কিন্তু বেশ সুন্দরভাবে ক্লিন করা হচ্ছে, জানালাগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করা হচ্ছে, আর ওদিকে দেখুন এই যে বাথরুমগুলোকে পরিষ্কার করা হচ্ছে। দেখুন প্ল্যাটফর্মের মধ্যে বিক্রি হচ্ছে মির্চি পকোড়া, বড়া, ইডলি, সমোসা। তো এই নিয়ে নিলাম 1 প্লেট ইডলি, যেটা দাম নিল 50 টাকা। এর সাথে বড়াও পাওয়া যায়, কিন্তু আমার বড়া পছন্দ নয়, সেই জন্য বড়া নিয়ে নিই। সেই জন্য 3 পিস ইডলি দিয়েছে, সাম্বার আর হচ্ছে নারকেলের চাটনি। চলুন, এটা দিয়ে ব্রেকফাস্ট করা যাবে আজকে। আমি খুঁজছিলাম একটু অন্য ধরনের ব্রেকফাস্ট, যদি একটু পরোটা ফরোটা পাওয়া যেত, বা লুচি পুরি সবজি। এখানে তো পাওয়া যাবে না, মানে বলাটাই, মানে ভাবাটাই বেকার। সাউথে এসে ইডলি ধোসা ছাড়া তো আর কিছু পাওয়া যায় না ব্রেকফাস্টে, তাই নিয়ে নিলাম ইডলি। চলুন, এটা দিয়ে ব্রেকফাস্টটা করে নিই। তো এই হচ্ছে ইডলি, সাইজটা কিন্তু বেশ বড়ই আছে। সাউথে এসে সাউথ ইন্ডিয়ান খাবারের টেস্ট তো ভালোই হবে, এটা আশা করাই যায়। সে তো ভালো। সময় ঘড়িতে 1টা বেজে 10 মিনিট, এসে পৌঁছলাম লন্ডা জংশনে। আর এখানে আমাদের ট্রেন কিন্তু নির্ধারিত সময় থেকে প্রায় 2 ঘন্টা 20 মিনিট দেরিতে চলছে। আর এই লন্ডা জংশনের পরেই হচ্ছে কাস্টল রক, আর কাস্টল রক মানেই হচ্ছে দুধসাগর ওয়াটারফলস। কাস্টল রকের পরেই পড়বে কিন্তু অসংখ্য ট্যানেল, তার সাথে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সেই দুধসাগর। জঙ্গলের মধ্যে ট্রেনের কাঠগুলো দেখেছেন, এত সুন্দর লাগছে না, যেন মনে হচ্ছে জঙ্গলের মধ্যে একটা গলি, সেই গলি দিয়ে যাচ্ছে আমাদের ট্রেন। সময় ঘড়িতে 1টা বেজে 50 মিনিট, এসে পৌঁছলাম কাসল রক স্টেশনে। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে কাসল রক স্টেশন। আর এখান থেকে কিন্তু আমাদের অমরাবতী এক্সপ্রেস ডাবল ইঞ্জিনের সাথে যাবে, মানে ডাবল ইঞ্জিন সরকার। সামনে তো ইঞ্জিন আছেই, পিছনেও ইঞ্জিন লাগানো হবে, কারণ এবার হাইটে উঠবে। আর সেই হাইটে যাওয়ার জন্য কিন্তু পুশপুল টেকনোলজিতে সামনের ইঞ্জিন এবং পিছনের ইঞ্জিন, দুটো ইঞ্জিনের সাথে আমাদের ট্রেন পার করবে দুধসাগর ওয়াটারফলস। তো এই কাসল রক স্টেশনে আমাদের ট্রেনের টাইম ছিল 11টা বেজে 30 মিনিটে, নির্ধারিত সময় থেকে প্রায় 2 ঘন্টা 20 মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছলো এই কাসল রক স্টেশনে। দেখা যাক আজকে গোয়া কখন পৌঁছোই, সেটা তো একটা কথা আছেই। এছাড়া এখন যেটা মেন ব্যাপার সেটা হলো দুধসাগর ওয়াটারফলস, সেটাকে তো মিস করা যায় না। চলুন আপনাদের দেখাবো এই অমরাবতী এক্সপ্রেস থেকে দুধসাগরের সুন্দর দৃশ্য।
আর এখানে ট্রেন কিন্তু অনেকক্ষণই দাঁড়াবে, কারণ হচ্ছে ইঞ্জিন লাগানো হবে, পিছনে ইঞ্জিন লাগবে, সামনে দুটো ইঞ্জিন, পিছনে একটা ইঞ্জিন, মানে টোটাল 3টে ইঞ্জিনের সাথে আমাদের ট্রেন পার করবে দুধসাগর ওয়াটারফলস। তো দেখুন আমাদের কামরাতে কিন্তু একজন ফরেনারও আছেন, তিনিও যাচ্ছেন বোধহয় গোয়া, জানি না, আশা করছি গোয়াই যাচ্ছেন। তো সুন্দর ফটো তুলছেন, কমেন্ট দিচ্ছেন, ঠিক আছে, আমাদের ট্রেনেই আছে। আর এই হচ্ছে কাসল রক স্টেশন। আরেকটা কথা বলে দিই, একটা ইনফরমেশন, যে এই দুধসাগরটা কোন জায়গায় পড়ছে, কর্ণাটক রাজ্য এবং গোয়া রাজ্যের ঠিক মিডল পয়েন্টে, মানে বর্ডারে। কর্ণাটক ছেড়ে আমরা গোয়া জাস্ট প্রবেশ করবো, আর সেখানেই পড়বে দুধসাগর ওয়াটারফল। সময় ঘড়িতে 2:05 আমাদের ট্রেন কাসল রক স্টেশন ছাড়লো। এবার শুরু হবে টানেল, একের পর এক টানেল। টোটাল 11টা টানেল আছে, তার মধ্যে 9টা টানেল ছোট আর 2টো টানেল আছে বড় টানেল, তারপরে দুধসাগর। দেখুন বন্ধুরা, এই শুরু হচ্ছে টানেল, এটা হচ্ছে 1 নম্বর টানেল। বাহ, এটা গেল 1 নম্বর টানেল। এরকম কিন্তু আরো 10টা টানেল আছে। এই যে আসছে দ্বিতীয় টানেল। ও কি সুন্দর দৃশ্য দেখুন। চলুন এবার আপনাদের দেখাবো দুধসাগর ওয়াটারফলস, কারণ সব টানেল দেখাতে গেলে ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে, একই টানেল বারবার দেখিয়ে লাভ নেই। এবার আপনাদের দেখাই দুধসাগর। কি অসাধারণ প্রাকৃতিক দৃশ্য দেখুন, চারিদিকে জঙ্গল, আর এখানে কিন্তু মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই, মোটামুটি 2-2.5 ঘন্টা কোনো নেটওয়ার্কই থাকবে না মোবাইলে। কাসল রকের পর থেকে পুরো সিঙ্গেল লাইন। এই যে আরেকটা টানেল আসছে। ও দুর্দান্ত দুর্দান্ত। ট্রেন কিন্তু এখন প্রচণ্ড ধীর গতিতে যাচ্ছে, কারণ ট্রেন হাইট উঠছে, পুরো রাউন্ড মারতে মারতে পাহাড়ের উপরে উঠবে, তার জন্যই কিন্তু এরকম ডবল ইঞ্জিন লাগানো। আর ট্রেন দেখুন খুব স্লোলি যাচ্ছে, খুব স্লো। বন্ধুরা সামনেই আসছে দুধসাগর। দুধসাগর ওয়াটারফলস দেখুন, ওফ অসাধারণ। এখন জল একটু কম আছে, অপরূপ সৌন্দর্যে ভরা এই দুধসাগর দেখুন, কত সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, দুর্দান্ত। ট্রেন থেকে এই ঝর্ণাকে দেখার জন্য কত মানুষ যে কতক্ষণ ধরে এই ট্রেনের দরজায় দাঁড়িয়ে আছে কি আর বলবো, মানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে কখন দুধসাগর আসবে। বর্ষাকালে এই দুধসাগর কিন্তু আরও দেখতে দারুণ হয়, মানে জল তখন বেশি থাকে, তখন কিন্তু দৃশ্য কিছুটা আলাদাই থাকে, দুর্দান্ত। এখনও কিন্তু বেশ ভালোই লাগলো।
সময় ঘড়িতে 4:20 এসে পৌঁছলাম মাডগাঁও স্টেশনে। এখানে এই ট্রেনের টাইম ছিল 2:20 প্রায় 2 ঘন্টা দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছলো এই মাডগাঁওতে। এখানে কিন্তু অনেক প্যাসেঞ্জার নেমে যায়, মানে বলে দিই, আপনারা যদি সাউথ গোয়া থেকে আপনাদের ট্যুর শুরু করতে চান তাহলে কিন্তু এই মাডগাঁওতে নেমে যাবেন। আর যদি চান যে নর্থ গোয়া থেকে ট্যুর শুরু করবেন তাহলে কিন্তু আপনারা ভাস্কো ডা গামাতে গিয়ে নামেন। যেমন আমরা নামবো ভাস্কো ডা গামাতে, মানে আমাদের ট্যুরটা শুরু হবে নর্থ গোয়া দিয়ে। আর এখানে দাঁড়িয়ে আছে বন্দে ভারত এক্সপ্রেস, দেখতে পাচ্ছেন। আর মাডগাঁও স্টেশনটা কিন্তু বেশ জমজমাট, এখান থেকে কিন্তু সাউথ গোয়া পুরো ট্যুর করা যায়, ঠিক আছে। দেখুন মাডগাঁও স্টেশনে কিন্তু প্রচুর প্যাসেঞ্জার নেমে গেল, বলতে গেলে পুরো ট্রেনটা খালি হয়ে গেল। চলুন, মাডগাঁও তো এসে গেছি, মানে গোয়া তো প্রবেশ করেই গেছি। আর এখান থেকে আমাদের লাঞ্চের অর্ডার দেওয়া আছে, অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 4টে বেজে গেছে। এবার লাঞ্চ করবো, অনলাইনে অর্ডার দেওয়া আছে, ঠিক আছে আমাদের খাবার। তো এই চলে এসছে আমাদের খাবার, জোম্যাটোতে অনলাইনে অর্ডার দিয়েছিলাম লাঞ্চটা এই মাডগাঁও থেকেই। অনেকটাই লেট হয়ে গেছে, 4টে বেজে গেছে, 4টের সময় লাঞ্চ করব। তো আবারও বলে দিচ্ছি, আপনারা যদি সাউথ গোয়া দিয়ে ট্যুর শুরু করতে চান তাহলে কিন্তু এই মাডগাঁও নেমে যাবেন। আর যদি আপনারা চান আমাদের মতো নর্থ গোয়া দিয়ে ট্যুর শুরু করবেন তাহলে কিন্তু আপনারা ভাস্কো ডা গামাতে নামবেন, ঠিক আছে। তো চলুন এখন ট্রেনে উঠে পড়ি, লাঞ্চটা করে নিই, অনেক লেট হয়ে গেছে। আর এটা হচ্ছে মাডগাঁও স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। দেখুন এখানে কিন্তু প্রচুর বাঙালি, দেখুন গোয়ার প্রতি কিন্তু বাঙালির ভালোবাসা কিন্তু আলাদাই। সিনিয়র সিটিজেন দেখুন কত সুন্দর গোয়া ঘুরতে এসছে ফ্যামিলিকে নিয়ে। বাঙালি যে ঘুরতে ভালোবাসে সেটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে। এত দূর গোয়াতে এত বয়স্ক মানুষ তারা এসছে গোয়া ঘুরতে, সত্যি দারুণ জায়গা। বললাম না, বয়স তো শুধু নাম্বার মাত্র, মনে ইচ্ছাটাই সব থেকে বেশি দরকার। সময় এখন বিকেল 4:30, লাঞ্চ করতে বসলাম। অনলাইনে অর্ডার দিয়েছিলাম রাইস বোল, যেটা হচ্ছে ভুনা চিকেন রাইস। এই হচ্ছে আমাদের রাইস বোল। চলুন ঝটপট লাঞ্চটা করে নিই, তারপরে সিন সিনারি দেখতে হবে। কারণ হচ্ছে মাডগাঁও থেকে গোয়ার মাঝখানে খুব সুন্দর সিন সিনারি আছে, মানে বিচ, সমুদ্র সৈকত যেগুলো, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায় এই মাডগাঁও থেকে গোয়ার ঠিক মিডিলে। দারুণ, চরম খিদে লেগেছিল। চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, ড্রেস আপ করে নিয়েছি, এবার শুধু অপেক্ষা নামার। তো বন্ধুরা ফাইনালি গোয়া, ইয়ে ওহো, ওফ সামনে বিচ দেখুন কত সুন্দর, নারকেল গাছ, প্রথম আরব সাগরের দৃশ্য ট্রেন থেকে। এটা কিন্তু দেখতে পাবেন আপনারা গোয়া ঢোকার একদম সেই মুহূর্তে যখন আপনারা গোয়া পৌঁছবেন, মানে ভাস্কো ডা গামা পৌঁছবেন। ওফ অসাধারণ দৃশ্য দেখুন, ওফ কি লাগছে দেখুন। ওফ কি দৃশ্যটা দেখুন, নীল জলরাশি, এই হচ্ছে আরব সাগর। কি অসাধারণ দৃশ্য দেখুন, পাহাড় তার সাথে সমুদ্র আর এত সারি সারি নারকেল গাছ। ও মাই গড, কি সুন্দর দৃশ্যটা একবার দেখুন, অসাধারণ অসাধারণ। তো বন্ধুরা কেমন দৃশ্য বলুন, আরব সাগর তার সাথে এত সুন্দর ট্রেন জার্নি, অসাধারণ। এই দৃশ্যটা আপনারা দেখতে পাবেন মাডগাঁও থেকে ভাস্কো ডা গামার পথে। ফাইনালি বন্ধুরা দেখুন ভাস্কো ডা গামা পৌঁছে গেছি। ফাইনালি বন্ধুরা কলকাতা থেকে গোয়া। ঘড়িতে সময় এখন 5:10, আমাদের ট্রেনের টাইম ছিল 3:45, মানে মোটামুটি 1 ঘন্টা 45 মিনিটের ওপর লেট আছে। ও গোয়া, ওয়েলকাম টু গোয়া।
আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছিল ভাস্কো ডা গামা স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর থেকে ওভারব্রিজ দিয়ে চলে এলাম 1 নম্বর থেকে বেরিয়ে চলে এলাম স্টেশনের বাইরে। তো চলুন এবার এখান থেকে আমাদের গাড়ি ধরতে হবে। গাড়ি ধরে আমাদের যেতে হবে নর্থ গোয়া, কালাঙ্গুটে আছে আমাদের হোটেল। আর বলে দিই, আমি এই গোয়া ট্যুর করছি ট্যুর পিকার্সের হাত ধরে। তো ট্যুর পিকার্স অলরেডি কিন্তু গাড়ি পাঠিয়ে দিয়েছে, সেই গাড়ি ড্রাইভার ফোন করেছিল, তো সেই গাড়িতে করে এখন রওনা দেবো নর্থ গোয়ার দিকে। ঠিক আছে, চলুন দেখি গাড়ি কোথায় আছে। বন্ধুরা, এই হচ্ছে ভাস্কো ডা গামা স্টেশন, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু স্টেশনের সামনেই আপনারা পেয়ে যাবেন গাড়ি স্ট্যান্ড। এখান থেকে কিন্তু আপনারা ট্যাক্সি পেয়ে যাবেন, স্কুটি, বাইক ভাড়া পেয়ে যাবেন। ঠিক আছে, আপনারা যেখানে যেতে চাইছেন এখান থেকে কিন্তু সমস্ত গাড়ি আপনারা পেয়ে যাবেন। তো অলরেডি চলে এসছে আমাদের গাড়ি, যেটা আমাদের ট্যুর এজেন্সি থেকে পাঠিয়েছে, যার হাত ধরে আমি গোয়া ট্যুর করছি, ট্যুর পিকার্স। এই হচ্ছে আমাদের গাড়ি আর্টিকা। চলুন গাড়িতে ওঠা যাক। তো ফাইনালি উঠে গেলাম গাড়িতে, গাড়িও কিন্তু ছেড়ে দিল স্টেশন থেকে। আর এখন আমাদের গাড়ি রওনা দিল নর্থ গোয়া কালাঙ্গুটের उद्देश्य। तो भाई यहाँ से कलंगुट कितना किलोमीटर है? इधर से 1 घंटा लगेगा। 1 घंटा कितना किलोमीटर? 40 किलोमीटर। 40 কিলোমিটার মানে 40 কিলোমিটার মোটামুটি টাইম লাগবে ওই 1 ঘন্টার মতো। তো চলুন যাওয়া যাক। ঘড়িতে সময় তখন সন্ধ্যা 6:45। আমাদের গাড়ি এসে পৌঁছলো নর্থ গোয়ার কালাঙ্গুটে অবস্থিত একটি হোটেলে। হোটেলটির নাম হলো পেনিনসুলা বিচ রিসর্ট। হোটেলটি ছিল দুর্দান্ত। হোটেলটির সামনে ছিল বেশ বৃহৎ সাইজের একটি সুইমিং পুল, আর ছিল অসাধারণ অ্যাম্বিয়েন্স এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এই হোটেলটি প্রোভাইড করেছে আমাদের ট্যুর অপারেটর ট্যুর পিকার্স। তারপর হোটেলে চেকিং প্রসেস সেরে রওনা দিলাম রুমের দিকে। আমাদের রুম নাম্বার হলো 303, যেটি ছিল 3rd ফ্লোরে। এই রুমগুলি ছিল বেশ বড় সাইজের এবং বেশ পরিষ্কার। রুমে ছিল বড় সাইজের একটি বেড, এসি ও নন এসির ব্যবস্থা, আর আছে বড় সাইজের একটি ওয়েস্টার্ন স্টাইলের অ্যাটাচ বাথরুম। এছাড়া ছিল একটি সুন্দর ব্যালকনি। স্নান টান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। এবার যাবো আমরা সি বিচের দিকে। গোয়া এসছি যখন সি বিচ তো যেতেই হবে। আপনারাও কিন্তু প্রথম দিন এসে ফ্রেশ হয়ে সি বিচে যেতে পারেন এবং একটু সি বিচের যে ভাইবস সেটাকে কিন্তু এনজয় করতে পারেন। চলুন এখন যাওয়া যাক। হোটেল থেকে সমুদ্র সৈকতের দূরত্ব ছিল 3 থেকে 4 মিনিটের হাঁটা পথ। রাস্তায় যেতে যেতে চোখে পড়বে অসংখ্য সারি সারি দোকান, যেখানে বিক্রি হচ্ছে রং বেরঙের জামা কাপড়, ঘর সাজাবার জিনিস ও বিভিন্ন ধরনের টুপি ও ব্যাগ। আপনারা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারেন। তারপর আমি চলে যাই কালাঙ্গুটের সমুদ্র সৈকতে। আর এখানে আপনারা দেখতে পাবেন গোয়ার আসল রূপ বা গোয়ার বিখ্যাত নাইট লাইফ। প্রত্যেক সন্ধ্যায় গোয়ার সমুদ্র সৈকত সেজে ওঠে রং বেরঙের আলোতে, আর তার সাথে চলে নাচ, গান, আনন্দ, খাওয়া দাওয়া, আরও কত কিছু।
আপনারা প্রথম দিন গোয়া পৌঁছে সন্ধ্যায় সমুদ্র সৈকতে এই বিচ স্যাকগুলিতে সুন্দর টাইম কাটাতে পারেন বা আনন্দ উপভোগ করতে পারেন। এছাড়া আপনারা চাইলে এখানে ডিনারও করতে পারেন। তারপর বিচ থেকে বেশ কিছুটা সময় কাটিয়ে রাত্রি 10টা নাগাদ ফিরে চলে আসি হোটেলে। হোটেলে আমাদের ডিনার বুফের ব্যবস্থা ছিল। ডিনার বুফের মেনুতে ছিল স্যালাড, পাঁপড়, রুটি, সাদা ভাত, জিরা রাইস, ডাল, পনির, গোবি মাঞ্চুরিয়ান ও সিমুইয়ের পায়েস। আর ননভেজে ছিল চিকেন কষা। সময় রাত্রি 10:30। বিচ সেক থেকে ঘুরে এসে এখন বসে গেছি ডিনার করতে। ডিনারে কিন্তু বুফে সিস্টেম এখানে, ঠিক আছে। সুন্দর আইটেম কিছু আছে যেগুলো আমি আপনাদের দেখালাম। চলুন, এই যে নিয়ে নিয়েছি প্রচুর খাবার। চলুন শুরু করি। রুটি নিয়েছি, ভাতও নিয়েছি। গোবি 65 স্টার্টারে আছে। তারপরে ভালো খাওয়া দাওয়া, দুর্দান্ত। থেকে তারপরে ইয়েতে যাবে ওই সিকিম। তো চলুন ডিনার শেষ করি, আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করি, কারণ ভিডিও অনেক বড় হয়ে গেছে। তো এই ভিডিওটা আপনারা কী দেখলেন, কলকাতা থেকে গোয়া আমি কীভাবে পৌঁছলাম, কোন হোটেলে আসলাম, কোন ট্যুর এজেন্সির সাথে গোয়া ট্যুর করছি, সমস্ত কিছু আপনাদের জানালাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি গোয়ার পরবর্তী পর্ব নিয়ে। চলুন আজকের মতো গুড নাইট।